আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা উৎপাদন বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা উৎপাদন চ্যাপ্টারের উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা উৎপাদন ব্যয় নিয়ে আলোচনা করি। তো দেখো, আমাদের উৎপাদন করতে কোনো কিছু উৎপাদন করতে কি লাগে, তার জন্য কাঁচামাল, যন্ত্রপাতি, তারপরে শ্রমিক লাগে, এরকম মূলধন, হ্যাঁ, তারপরে আরও অন্যান্য উপকরণ আমাদেরকে সংগ্রহ করতে হয়। তো এই উপকরণগুলো কিন্তু আমরা ফ্রি সংগ্রহ করতে পারি না, এর জন্য অবশ্যই একটা ব্যয় আছে, তাই না? যেমন শ্রমের মজুরি আছে, মূলধনের সুদ, তারপরে হচ্ছে কাঁচামালের ব্যয়। তো এই ব্যয়গুলি একত্রিত করে আমরা মোট ব্যয় বা এরকম ব্যয় নির্ধারণ করতে পারি। তো এখন এই সমস্ত উপকরণের যে ব্যয়টা কোনো পণ্য উৎপাদন করতে বহন করতে হয়, সেই ব্যয়টাই হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ এক কথায় বলতে পারি, কোনো পণ্য উৎপাদনের জন্য উপকরণের যে ব্যয় নির্বাহ করতে হয়, সেটি হচ্ছে উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয়টা দুই ধরনের। আমরা এর আগে উৎপাদন অপেক্ষককে আলোচনা করেছি। উৎপাদন অপেক্ষক দুই ধরনের ছিল, সেখানে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ছিল। তো স্বল্পকালীন ছিল যেখানে স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় থাকে। অন্যদিকে দীর্ঘকালীন হচ্ছে যেখানে শুধু পরিবর্তনশীল ব্যয় বিদ্যমান থাকে। তো চলে আসা প্রথমে আমরা স্বল্পকালীন ব্যয় নিয়ে আলোচনা করি। স্বল্পকালীন ব্যয়ের মধ্যে আমরা দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে এফসি এবং ভিসি, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা স্বল্পকালীন মোট ব্যয় যদি বিবেচনা করি, যেটা এখানে এসটিসি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। এখানে এসটিসি হচ্ছে, এখানকার এস হচ্ছে শর্ট রান বা স্বল্পকালীন, টিসি মানে হচ্ছে টোটাল কস্ট, অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয়। তো স্বল্পকালীন মোট ব্যয়, এখানে দুইটা উপাদান জড়িত। একটা হচ্ছে মোট স্থির ব্যয় এবং আরেকটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ টিএফসি প্লাস টিভিসি। টিএফসি দ্বারা টোটাল ফিক্সড কস্ট বা টোটাল স্থির ব্যয়, এবং টিবিসি দ্বারা টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট মোট পরিবর্তনশীল ব্যয়, এবং এখানে এসটিসি হচ্ছে শর্ট রান টোটাল কস্ট। অর্থাৎ সুতরাং স্বল্পকালীন মোট ব্যয় রেখাটা হবে টিএফসি এবং টিবিসির সমষ্টি, অর্থাৎ এসটিসি সমান সমান টিএফসি প্লাস টিবিসি। তো এখন আমরা এই টিএফসি এবং টিবিসি সম্পর্কে আর একটু ধারণার জন্য রেখাচিত্র বিবেচনা করি, যা এখানে উল্লেখ করেছিলাম বা টিএফসি সম্পর্কে। সেখানে আমরা আলোচনা করেছি যে উৎপাদন এর সংখ্যার সাথে, উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয় সম্পৃক্ত নয়, সেটা হচ্ছে টিএফসি বা ফিক্সড কস্ট। অর্থাৎ উৎপাদন আমি যে পরিমাণেই করি না কেন, আমাকে যে ব্যয় বহন করতে হয়, যে সমপরিমাণ ব্যয় বহন করতে হয়, সেটা হচ্ছে আমার মোট স্থির ব্যয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমার একটা ফ্যাক্টরির ভাড়া অথবা মিনিমাম বিদ্যুৎ বিল, তাই না? এগুলো আমি উৎপাদন না করলেও আমাকে এই ব্যয় বহন করতে হবে, আর এটি হচ্ছে আমার মোট স্থির ব্যয়। তাহলে এখানে আমরা গ্রাফে চিন্তা করতে পারি। এখানে দেখো, উৎপাদন শূন্য হলেও 50 একক বা 50 টাকা পরিমাণ আমার ব্যয় বহন করতে হয়। উৎপাদন 100 একক করলেও একই ব্যয়, উৎপাদন 200 একক করলেও এই 50ই ব্যয় বহন করতে হয়। এখন এ বি পয়েন্ট সংযোগ করে আমি যে রেখাটা পারলাম, সেটা হচ্ছে এই মোট স্থির খরচ, অর্থাৎ টিএফসি। এবার আসো আমরা টিভিসি সম্পর্কে জানি। আচ্ছা, টিভিসি বা মোট পরিবর্তনশীল খরচ হলো ওই খরচ, ঠিক টিএফসির বিপরীত, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে বা হ্রাসের সাথে যে খরচ বৃদ্ধি বা হ্রাস পায়, সেটা হচ্ছে টিভিসি। অর্থাৎ উৎপাদন বাড়ালে আমার খরচ বাড়বে, আবার উৎপাদন কমালে ওই খরচ কমে যাবে। সরাসরি উৎপাদনের সাথে যে যে খরচ সম্পর্কিত, সেই খরচটাই হচ্ছে বা সেই ব্যয়টাই হচ্ছে টিভিসি। এখানে আমরা চিত্র দেখতে পারি। এখানে গ্রাফে দেখছি যে উৎপাদন যখন শূন্য, তখন আমার ব্যয়ও শূন্য। উৎপাদন 100 যখন, তখন আমার ব্যয় 50। উৎপাদন যখন 200 গেলাম, তখন ব্যয় হচ্ছে 100। অর্থাৎ এখানে আমরা 100 ধরে নেই, 100। অর্থাৎ
উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার মোট ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। আর উৎপাদন বৃদ্ধির সঙ্গে যে মোট ব্যয় বৃদ্ধি, যে ব্যয় বৃদ্ধি হয় সেটাই হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বা মোট স্থির ব্যয়। ঠিক আছে, এখানে লক্ষণীয় যে মোট স্থির ব্যয় রেখাটি একটু ভিন্ন। দেখো, এটা প্রথমে ঊর্ধ্বমুখী হয়, পরে একটা পয়েন্টের পরে আবার নিম্নমুখী হয়, আবার পরবর্তীতে ঊর্ধ্বমুখী হয়। এটার তাৎপর্যটা হচ্ছে উৎপাদন যখন প্রাথমিকভাবে বৃদ্ধি করা হয় তখন খরচ বৃদ্ধি পেতে থাকে। একটা সময়ের পরে উৎপাদন যখন অনেক বেশি পরিমাণে করা হয় তখন আমার এই খরচ হ্রাস পেতে থাকে। আবার এই উৎপাদন, প্রত্যেকের কি একটা উৎপাদন ক্ষমতা আছে। এখন এই প্লান্টের উৎপাদনের ক্ষমতার চেয়ে যদি আমি আরও বেশি উৎপাদন করতে চাই তখন আমার খরচ বেড়ে যাবে। যেমন একটা মেশিনে আমি সর্বোচ্চ 18 ঘন্টা চালাতে পারবো। এখন আমি যদি 20 ঘন্টা বা 23 ঘন্টা চালাতে যাই তখন কি হবে, এটার কোনো না কোনো পার্টস নষ্ট হবে, এটাকে আবার রিপেয়ারিং করতে হবে। অর্থাৎ এই 18 এককের পরে উৎপাদন করতে গেলে আমার আরও এক্সট্রা ব্যয় বহন করতে হবে। তাহলে তখন আমার ব্যয়টা হয়ে যাবে ঊর্ধ্বমুখী। এই জন্যই এই টিবিসি রেখাটা পরবর্তীতে আবার ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। বোঝা গেল নিশ্চয়ই? আচ্ছা, আমরা টিএফসি এবং টিবিসি বুঝলাম, তাহলে এখন এই এসটিসি রেখাটা কেমন হবে? স্বাভাবিকভাবে বোঝা যায় এই টিএফসি এবং টিবিসি রেখা দুটো যোগ করলে পাওয়া যাবে এসটিসি রেখা। এখানে পাশের চিত্রে আমরা সেটাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে প্রাথমিকভাবে এটা হচ্ছে টিএফসি রেখা, যেটা ছিল ভূমি অক্ষের সমান্তরাল। দেখো, এটা এরকম টিএফসি রেখা। তারপর হচ্ছে এটা হচ্ছে টিভিসি রেখা, যেটা প্রথমে নিম্নমুখী তারপরে ঊর্ধ্বমুখী হয়ে এই পর্যন্ত। এটা হচ্ছে টিভিসি রেখা। এখন তাহলে টিসি রেখা বা এসটিসি রেখা কি হবে? এই দুটো রেখার যোগফলই হবে এসটিসি রেখা। তাহলে এখানে প্রাথমিক দেখো, যেহেতু উৎপাদন শূন্য হলেও আমাকে এই 50 পরিমাণ ব্যয় নির্বাহ করতে হয়, তাহলে উৎপাদন শূন্য হলেও আমাকে এই ব্যয় বহন করতে হবে। তাহলে এসটিসি রেখাটা সেখান থেকেই শুরু হবে। তাহলে প্রথমে এই পয়েন্ট থেকে শুরু। এখন এই জায়গাটা, এখানে দেখো, এই অংশটা আর এই অংশটা, এই দুই অংশটা যোগ করলে পাওয়া যাবে, এই দুই অংশটা, এই অংশটা এবং এই অংশটা, এই দুই অংশটা যোগ করলে পাওয়া যাবে এই পুরো, এই যে এই অংশটা। বোঝা গেল? হ্যাঁ, একইভাবে এই অংশটা এবং এই অংশ যোগ করলে পাওয়া যাবে এই পুরো অংশটা। ঠিক আছে? এভাবে টিএফসি এবং টিবিসি রেখা যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটা হবে এসটিসি রেখা বা স্বল্পকালীন মোট ব্যয় রেখা। বোঝা গেল? আচ্ছা, মোট ব্যয় বোঝা গেল স্বল্পকালীন। এবার আসো আমরা স্বল্পকালীন গড় ব্যয় নিয়ে আলোচনা করি। তো গড় বিষয়টা কি? গড় বিষয় হচ্ছে কোনো একটা মোট জিনিসকে তার সংখ্যা দ্বারা, উৎপাদনের সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যাবে গড় অবস্থা। তাহলে গড় ব্যয় চিন্তা করলে মোট খরচকে, অর্থাৎ স্বল্পকালীন মোট ব্যয়কে আমি যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গড় ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়। এখন এই যে এসটিসি তো আমরা জানি যে আগে দুই ভাগে বিভক্ত ছিল, এই যে টিএফসি এবং টিবিসি। তাহলে এই এসটিসির জায়গাতে আমরা টিএফসি এবং টিবিসি লিখতে পারি। দেখো, টিএফসি বাই কিউ উৎপাদনের পরিমাণ, আবার টিবিসি বাই কিউ এখানে পরিবর্তনশীল ব্যয় বাই হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর উভয় সমষ্টি হবে এটার ভাগফলের সমষ্টিটা। তাহলে দেখো, টিএফসি বাই কিউটা কি? এএফসি, অর্থাৎ মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? গড় স্থির ব্যয়। ওকে, গড় স্থির ব্যয়। আবার মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে গড় পরিবর্তনশীল। ঠিক আছে? তাহলে আমরা ফাইনালি কি পেলাম? এসএসি অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় সমান সমান এএফসি প্লাস এবিসি, অর্থাৎ গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনশীল ব্যয়। এখন আসো আমরা এই দুইটা বিষয়ও গ্রাফে আমরা সহজেই দেখাতে পারি। এখানে দেখো, এই চিত্রে দেখা যাচ্ছে এবিসি এবং এর নিচে চিত্রে দেখানো হয়েছে এএফসি। প্রথমে চলো এএফসি নিয়ে আলোচনা করি।
আমরা যত উৎপাদন বৃদ্ধি করব আমার গড় স্থির ব্যয় তত কমে আসবে, ঠিক আছে। যেমন আমার মনে করো কারখানার ভাড়া, কারখানার যে ভাড়াটা আমি যদি কোনো উৎপাদন না করি তাহলে কারখানার ভাড়াটা এটার স্থির ব্যয় এবং স্থির ব্যয়টা অনেক বেশি দেখাবে। কিন্তু আমি যদি এরকম উৎপাদন বৃদ্ধি করতে থাকি তাহলে এই উৎপাদনের সংখ্যা দ্বারা আমি যদি আমার এই কারখানার ভাড়াটাকে ভাগ করি তাহলে প্রতি একক উৎপাদনের পরিমাণে আমার এই গড় স্থির ব্যয়টা ক্রমশই আগের চেয়ে কমে আসবে। এই জন্য এই রেখাটি হয় দেখো এরকম প্রথমে এখান থেকে ক্রমেই নিম্নমুখী হয়ে যাবে, অর্থাৎ উৎপাদন যত বৃদ্ধি পাবে এই পাশে, আমি তো এই পাশে কি চিন্তা করব, এই পাশে চিন্তা করব উৎপাদন ঠিক আছে। তো উৎপাদন আমার এদিকে যত বৃদ্ধি পাবে, হ্যাঁ, এই ব্যয় ক্রমেই আমার হ্রাস পেতে থাকবে, এই জন্য এই রেখাটা হবে নিম্নমুখী। অনুরূপভাবে এবিসির কথা যদি চিন্তা করি, এবিসিটা হবে তার বিপরীত, কারণ প্রথমে এবিসিটা হ্রাস পাবে কারণ আমার উৎপাদনের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। মনে করে এই পর্যন্ত আমি উৎপাদন যত বাড়াইতে পারবো এই আমার সীমা পর্যন্ত ততই আমার খরচ হ্রাস পেতে থাকবে, স্থির ব্যয় হ্রাস পেতে থাকবে। এখন আমার উৎপাদন ক্ষমতার চেয়ে যদি আমি আরও বেশি উৎপাদন করাতে চাই তখনই কিন্তু আমার ওই যে অবচয়জনিত, তারপরে তোমরা হিসাব বিজ্ঞান অবশ্যই পড়েছ, অবচয়জনিত মেরামতজনিত খরচ আমার বেশি লাগবে, তখন এই ব্যয়টা আমার তখন বেড়ে যাবে। ফলে গড় পরিবর্তনশীল প্রথমেই হ্রাসমান হয়, পরবর্তীতে আবার ঊর্ধ্বমুখী হয়ে যায়। ফলে এই এবিসি রেখাটি হয় প্রথমেই একটু নিম্নমুখী হয়ে তারপরে হয় ঊর্ধ্বমুখী, ঠিক আছে। তাহলে এবিসি রেখার অনুরূপ হচ্ছে এই আকৃতি হচ্ছে এই ধরনের, আর এএফসি রেখার আকৃতি হচ্ছে অনেকটা এই ধরনের, ঠিক আছে। এখন এই এবিসি এবং এএফসি যোগ করলে আমরা এখানে কি পাবো, এসসিসি, ঠিক আছে। গড় ব্যয় পাবো এসসিসি। তাহলে এএফসি এবং এবিসিকে আমরা রেখাচিত্রের মাধ্যমে যোগ করি, ঠিক আছে। দেখি কি পাবো। দেখো এএফসি এবং এবিসি যোগ আমরা রেখাচিত্রে যোগ করলে ঠিক এইরকম একটা অবস্থা পাবো। এখানে লক্ষ্য করো আমাদের এই রেখাটা হচ্ছে এএফসি রেখা এবং এই রেখাটা হচ্ছে এবিসি রেখা, ঠিক আছে। এখন এই দুই রেখা যোগ করে আমরা এই রেখাটা অঙ্কন করব, ওকে। এখানে দেখো আগের রেখার মতোই, ঠিক আছে। এই পর্যন্ত আমার হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এবিসি, হ্যাঁ, তারপরে আবার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এএফসি। তাহলে এই অংশ আর এইখান থেকে এই অংশ এই দুটো যোগ করে পাবো এখানে এই যে এই পর্যন্ত, বোঝা গেল। তাহলে এভিসি আর এএফসি রেখা যোগ করে আমি এই পয়েন্ট পর্যন্ত পাবো। একইভাবে প্রত্যেকটা আয়তনে এরকম যোগ করলে আমি এই রেখাটা এইভাবে পাবো, যেটার নাম হবে এস এ সি বা স্বল্পকালীন গড় খরচ। তাহলে এখানে একটু লক্ষ্য করো এই এসএসি রেখাটা ইংরেজি অনেকটা ইউ আকৃতির মতো হয়ে থাকে, বোঝা গেল। আকৃতিটা অনেকটা ইংরেজি ইউ আকৃতির মতো। পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা থাকে যে স্বল্পকালীন গড় খরচ রেখা কেন ইংরেজি ইউ আকৃতির মতো হয়। তাহলে এটার ব্যাখ্যায় আমরা বলবো স্বল্পকালীন গড় খরচ রেখার মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এএফসি আর একটা হচ্ছে এবিসি। তো এএফসি রেখার আকৃতি হচ্ছে এমন, হ্যাঁ, যেটা ক্রমে নিম্নমুখী, অন্যদিকে এবিসি রেখার আকৃতি হচ্ছে ক্রমে ঊর্ধ্বমুখী। তো প্রাথমিক দিকে এএফসি এবং এবিসি উভয়ই কমতে থাকে, এই জন্য এসএসিও কমতে থাকে, কিন্তু একটা নির্দিষ্ট সীমার পর এএফসি কমলেও এবিসি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তখন এএফসি এবং এবিসি রেখা যোগ করলে, হ্যাঁ, এই এসএসিটা আবার ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ একটা নিম্নমুখী হলো আর একটা তো ঊর্ধ্বমুখী রয়ে গেছে। এখন এই ঊর্ধ্বমুখীটার কারণে এই রেখাটা হবে এরকম ঊর্ধ্বমুখী। ফলে প্রথমে নিম্নমুখী, তারপর একটা নির্দিষ্ট পয়েন্টে এসে স্থির, তারপরে আবার ঊর্ধ্বমুখী। এই কারণে এর অনুগামী পথটা নিম্নমুখী, স্থির এবং ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এসএসসি রেখাটা ইংরেজি ইউ আকৃতির মতো হয়, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায়
প্রায় তোমার 2 থেকে 3 নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা থাকে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে যদি দেখো তাহলে অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। এবার আমরা প্রান্তিক ব্যয় শিখি। আচ্ছা, প্রান্তিক জিনিসটা আমরা আগে থেকেই জানি, কোনো যেমন প্রান্তিক উপযোগ, প্রান্তিক উৎপাদন, তাই না? কোনো একটি উৎপাদন 1 একক বৃদ্ধি করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় উভয়ের ভাগফল বা অনুপাতই হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখানে ব্যয়ের ক্ষেত্রে যেহেতু, তাহলে কোনো একটি 1 একক কোনো উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে তাহলে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে সেটাই হবে প্রান্তিক ব্যয়। অর্থাৎ উৎপাদনের অতিরিক্ত একক বৃদ্ধির ফলে বা পরিবর্তনের ফলে মোট উৎপাদন যেটুকু পরিবর্তন হয় তার অনুপাতই হচ্ছে প্রান্তিক ব্যয়। তাহলে এখানে দেখো, যেহেতু স্বল্পকালীন আমরা, তাহলে এখানে হবে ডেল এসটিসি বাই ডেল কিউ। এখানে এসটিসি হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয় আর ডেল কিউ হচ্ছে মোট ব্যয়ের স্বল্পকালীন মোট ব্যয়ের পরিবর্তন, আর ডেল কিউ হচ্ছে উৎপাদনের পরিবর্তন। তাহলে এই উভয়ের অনুপাতি হচ্ছে প্রান্তিক ব্যয়, ঠিক আছে। প্রান্তিক ব্যয়ের বিষয়টি আমরা এইভাবে লিখতে পারি ডিটিসি বাই ডিকিউ। এখানে ডি দ্বারাও পরিবর্তনকে বোঝায়, তবে ডি যখন সূক্ষ্ম পরিবর্তন, যখন 0.1 চেয়েও কম, এরকম পরিবর্তনকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আসো আমরা এখন এই প্রান্তিক ব্যয় রেখাটা দেখি। প্রান্তিক ব্যয় রেখাটা অনেকটা এসএসসি রেখার মতোই, তবে এটা একটু ভিন্নতর। তোমরা জানো আমরা যখন বাজার ভারসাম্য পড়ি সেখানে কিন্তু মনে আছে বাজার ভারসাম্য শর্ত কি? হ্যাঁ, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করবে। সেখানে এমসি রেখাটা কেমন ছিল? এই যে এই আকৃতির। সেটা হচ্ছে প্রথমে একটু নিম্নগামী হয়, তারপরে সোজা ঊর্ধ্বগামী, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিকভাবে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক ব্যয় কমতে থাকে, একটা নির্দিষ্ট সীমার পরে সেই প্রান্তিক ব্যয় ক্রমেই বর্ধমান হারে বাড়তে থাকে। তাহলে এই রেখা হবে প্রথমে নিম্নগামী, তারপরে সোজা ঊর্ধ্বগামী, ঠিক আছে। এটা পেয়ে গেলাম এসএমসি রেখা। তো স্বল্পকালীন সব বিষয় শেষ, অর্থাৎ ছোট মিয়া শেষ। এবার আমরা বড় মিয়া নিয়ে আলোচনা করব। আর বড় মিয়া হচ্ছে দীর্ঘকালীন ব্যয়। দীর্ঘকালীন ব্যয়ের মধ্যে প্রথমে হচ্ছে দীর্ঘকালীন ব্যয়টা আমরা তো জানি, দীর্ঘকালীন কোন অবস্থাকে বিবেচনা করা হয়? যখন স্থির ব্যয় থাকে না, শুধু পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ উৎপাদনের যে অবস্থায় সকল উপাদান পরিবর্তন করা যায়, তো সেটা হচ্ছে দীর্ঘকালীন অবস্থা। তাহলে দীর্ঘকালীন মোট ব্যয় কি হবে? দীর্ঘকালীন মোট ব্যয় হবে শুধু মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি। অর্থাৎ এক্ষেত্রে কোনো স্থির ব্যয় যেহেতু থাকবে না, তাহলে এই রেখাটা সোজা টিবিসি রেখার মতোই হবে, ঠিক এই আকৃতির। দেখো এখানে আমাদের টিবিসির কথা মনে আছে, যে প্রথমে একটু নিম্নগামী হয়, ক্রমহ্রাসমান হারে প্রথমে বাড়ে, তারপরে স্থির হয়ে আবার ঊর্ধ্বমুখী। টিবিসি রেখা যেটা, এই টিবিসি রেখাটি হবে এলটিসি রেখা, অর্থাৎ দীর্ঘকালীন গড় মোট খরচ রেখা। বোঝা গেল? এখানে কোনো এফসি বা টিএফসির কোনো ফাংশন নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এলইসি। তাহলে এলইসি বা দীর্ঘকালীন গড় খরচ হবে যে এলটিসি বাই কিউ, যেখানে শুধু এলটিসি কিউ বাই বা টিবিসি বাই কিউ একই কথা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়টা হবে এই যে ডেল টিসি বাই ডেল কিউ, সেটা তো আরও সহজ। তো এই মোটামুটি প্রান্তিক, দীর্ঘকালীন এবং স্বল্পকালীন উৎপাদনের ব্যয় যে বিষয়গুলো, সেগুলো আজকে আমরা শিখে ফেললাম। তো এর মধ্যে কিছু পরীক্ষায় এরকম সারণী দেওয়া থাকে, সেই সারণী থেকে অনেক সময় এই যে টিএফসি, টিবিসি, হ্যাঁ, তারপরে এসটিসি, এগুলা নির্ণয় করতে হয়। তো এইগুলো যদি তোমরা বই থেকে একটু দেখো তাহলে সহজেই আমার মনে হয় এই বিষয়গুলো তোমরা পারবে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব এসি এবং এমসির মধ্যে সম্পর্ক, অর্থাৎ গড় রেখা এবং প্রান্তিক রেখার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না সেটা আমরা এখন বিশ্লেষণ করব। তো দেখো, এই জন্য এক্ষেত্রেও 3টা বিষয় গুরুত্বপূর্ণ, আর এর সাথে একটি গ্রাফও জরুরি। তো জানোই যে গ্রাফ ছাড়া আমরা চলতেই পারি না। এখানে দেখো আমরা এসি এবং এমসি রেখা একত্রে একই নিলাম,
এই যে নীল কালারের যে রেখাটা সেটা হচ্ছে এসি রেখা। এটা প্রথমেই নিম্নগামী, তারপর একটা পয়েন্টের পরে আবার ঊর্ধ্বগামী, অর্থাৎ ইউ আকৃতির মতো। মনে আছে এসি রেখা কেন ইউ আকৃতির মতো হয়? মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, মনে থাকলে ভালো, না থাকলে আবার দেখে নেব। এবার দেখো এমসি রেখা, এই যে লাল শেপড করা যে রেখাটা, সেটা দেখো প্রথমে একটু নিম্নগামী, তারপর একটা পয়েন্টের পরে সোজা ঊর্ধ্বগামী। ঠিক আছে, এখন দেখো এই দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে। প্রথম দিকে উৎপাদনের প্রাথমিক স্তরে এসিও কমতে থাকে, এমসিও কমতে থাকে, উভয়ই হ্রাস পায়, কিন্তু এমসি এসির চেয়ে বেশি হারে হ্রাস পায়। অর্থাৎ এসি যে হারে হ্রাস পায় এমসি তার চেয়ে বেশি হারে হ্রাস পায়, ফলে এমসি রেখাটি এসি রেখার নিচে অবস্থান করে। এটি হলো রিলেশন নাম্বার 1। তাহলে দেখো এইখানে প্রথমে আমরা যে রিলেশনটা পাই সেটাই লিখলাম। উৎপাদনের প্রাথমিক স্তরে এসি ও এমসি উভয় হ্রাস পায়, তবে এমসি এসি এর চেয়ে বেশি হারে হ্রাস পায়, ফলে এসি গ্রেটার দেন এমসি, অর্থাৎ এসি এমসির চেয়ে বড় বা এসি এমসির উপরে অবস্থান করে। তো 1 নম্বর সম্পর্ক পাওয়া গেল। এবার নেক্সট রিলেশন, সেটা হচ্ছে এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে এসি এবং এমসি উভয়কে ছেদ করেছে, অর্থাৎ এই ছেদবিন্দুতে উভয় রেখা সমান। আর এই ছেদবিন্দুটা কিন্তু এসির একবারে তলানির একটা বিন্দু, এসির একবার নিচের বিন্দু হচ্ছে ই। তাহলে বোঝা গেল উৎপাদনের দ্বিতীয় স্তরে, অর্থাৎ এসি এর সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা, এই যে দেখো লাল শেপ রেখাটা, এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। আমরা বাজার ভারসাম্যের শর্তে পড়েছিলাম এসি রেখা এমআর রেখাকে নিচের বিন্দু থেকে ছেদ করে, ওই এমসি রেখাটা কিন্তু এসি রেখাকেও ছেদ করে। তবে অবশ্যই বাজার ভারসাম্যের মধ্যে একটু দেখে নিবে। তাহলে এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে কোন পয়েন্টে? এসি এর সর্বনিম্ন পয়েন্টে। এটি হচ্ছে 2 নম্বর সম্পর্ক। এসি যখন সর্বনিম্ন তখন এমসি রেখা এসি রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। বোঝা গেল? তারপরে আসে দেখো, এর পরবর্তীতে উৎপাদন স্তরে এসিও বাড়তে থাকে, এমসিও বাড়তে থাকে, তবে এসি যে হারে বাড়ে এমসি তার চেয়ে বেশি হারে বাড়ে। তাহলে এখন বলো তো কি হবে, কে কার চেয়ে বড়? ওইটার আলোকে বলো। হ্যাঁ, গুড। তাহলে বোঝা গেল এখানে এমসি গ্রেটার দেন এসি, অর্থাৎ এমসি এসির চেয়ে অধিক হারে বাড়ে। এটি হচ্ছে 3 নম্বর সম্পর্ক। অর্থাৎ সর্বনিম্ন বা ছেদবিন্দুর পরে এমসি ও এমসি এসির চেয়ে বেশি হারে বাড়ে, ফলে এমসি গ্রেটার দেন এসি হয়। তাহলে এই হলো এসি এবং এমসির মধ্যে রিলেশনের আদ্যপন্ত। বোঝা গেল? তো এতক্ষণ আমরা যা শিখলাম, দেখি এর মধ্যে আমাদের বোর্ড পরীক্ষায় আমরা কি পেলাম, যে অর্থাৎ এই আমাদের আলোচিত বিষয় থেকে আমরা বোর্ডে প্রশ্নের কোনো অ্যান্সার করতে পারতেছি কিনা। তো প্রথমে দেখো এখানে যশোর বরিশাল বোর্ডের 2019-এ আসছে এরকম একটা গ্রাফ আছে, যেটা আমরা একটু দেখলাম। এই উদ্দীপক থেকে প্রথম হচ্ছে জ্ঞানমূলক গড় ব্যয় কি, এটা তো তোমরা অবশ্যই পারবে। স্থির ব্যয় কেন দীর্ঘকালে থাকে না? কেন থাকে না বলো? কারণ দীর্ঘকালে শুধু পরিবর্তনশীল ব্যয় থাকে, কারণ সমস্ত উপকরণ পরিবর্তনশীল, তাই সেখানে স্থির ব্যয়ের কোনো প্রশ্নই আসতে পারে না। ওকে, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, এটার আলোকে। এটা তো একটু আগে আলোচনা করে দিলাম। তাহলে বোঝা গেল যে এখানে 3টা তোমরা অবশ্যই পারবে। এবার ঘয়ে দেখো, এসি রেখার কোন বিন্দুতে এমসি রেখা ছেদ করে এবং কেন, চিত্রের ভিত্তিতে বিশ্লেষণ করো। কেন করে? কোন বিন্দুতে? ওই যে এসির সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা ছেদ করে। এটা তো উৎপাদনের আলোকে ওই চিত্র সহ আলোচনা করলেই হয়ে যাবে। তাহলে আমরা পুরো একটা প্রশ্নই ইনশাল্লাহ পারবো। তারপরে এখানে দেখো উৎপাদন কি তো প্রথম লেকচারে পড়ানো হয়েছে, একচেটিয়া বাজারে আছে এর, এটা এখনো পড়ানো হয়নি। এখানে দেখো উদ্দীপকের আলোকে কি বলছে, কৃষি খামারে মোট উৎপাদন রেখা অঙ্কন করো। পারা যাবে না? এখানে 1 2 3 4 5 4 জন এরকম ভূমিয়ক্ষে এই সমমূলধনের পরিমাণ নিব, আর এদিকে মোট উৎপাদন বাম দিকে বিবেচনা করব, বিভিন্ন পয়েন্ট যোগ করে। পারবো না মোট উৎপাদন রেখা অঙ্কন করতে? ঠিক আছে, এটা হচ্ছে 2018-তে কুমিল্লা বোর্ড সহ অন্যান্য অনেক বোর্ডে আসছে। তারপরে দেখো এইখানে এটা আসছে, তাও 2018 সালে প্রশ্ন আসছে। এই যে উদ্দীপক, এখানে উৎপাদন দেওয়া আছে, মোট পরিবর্তে টিবিসি দেওয়া আছে। ওকে, এই যে টিবিসি, এখন কি করতে হবে, আর মোট স্থির ব্যয় ধরা হচ্ছে 10, টিএফসি 10 দেওয়া আছে। তাহলে প্রান্তিক ব্যয় কাকে বলে এটা তো পারো। পূর্ণ বাজারে এ আর এমন হয় না, আচ্ছা এটা এখন আলোচনা করা হয়নি, এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। উদ্দীপক থেকে এসি বের করো। এখন এসি কীভাবে বের হবে?
এসি পারা যাবে না? এসি কি? এসি সমান সমান মনে নাই, টিএফসি প্লাস হচ্ছে টিভিসি। ওকে, এখানে তো টিভিসি দেওয়া আছে আর এখানে টিএফসি, এই সবগুলো সমষ্টি নিব, নিয়ে এটার সাথে এটা যোগ করব, যোগ করে ওকে কি বলছে এসি বের করতে। হ্যাঁ, তাহলে এটার প্রত্যেকটার পাশে উৎপাদন দিয়ে এটাকে ভাগ করব, ঠিক আছে? অথবা এই সবগুলো সমষ্টি নিব, নিয়ে এটা যোগ করব। তাহলে টিএফসি হচ্ছে 10 আর টিবিসি কত, এই সমস্তগুলো যোগ করব, করে এটা সমষ্টি নিয়ে হ্যাঁ তারপরে এটা তো ভাগ করতে হবে, তাই না? টিএফসি বাই কিউ, এখানে টিবিসি বাই কিউ। ওকে, মোট উৎপাদন কত? 1 2, একে সবগুলো যোগ করব, যোগ করে এই উৎপাদনের সংখ্যা দিয়ে টিএফসিকে ভাগ করব, টিবিসিকে ভাগ করব, ভাগ করে এখানে যে রেখাটা যে ফলটা পাবো সেটা হবে এসি, ঠিক আছে? তারপর দেখো, উদ্দীপকের সাহায্যে এসি সম্পর্ক বিশ্লেষণ করো। এটা আর নতুন করে বলার কিছু নাই, এটা বলা হয়েছে। ওকে, তো এখানে একটা বিষয় করতে হবে কি, এসি এবং এমসিও বের করতে হবে। তাহলে এক পাশে এসির একটা সারণী করবে, ওকে, এসির সারণী করবে, অথবা আচ্ছা এসি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাও করতে পারি, এখানে প্রত্যেক ক্ষেত্রে 10 10 10 10 লিখে দিতে পারি, যেহেতু টিএফসি স্থির। তাহলে প্রত্যেক একক, যেমন টিবিসি আর টিসি কত 4, এখানে হচ্ছে 10, তাহলে 14কে 1 দ্বারা ভাগ করবে, তাহলে 14, তারপরে 10, আর এখানে থাকবে 10 20, তাহলে 2 দ্বারা 20কে ভাগ করবে, তাহলে হবে 10, তাহলে 14, আর এখানে থাকবে 10, কত হবে 24, 24কে 3 দ্বারা ভাগ করলে 8। ওকে, এইভাবে এই যে এসির একটা সারণী এইভাবে করে নিবে, কথা বুঝছো? আচ্ছা তোমাদের এটা আমি একটু, আচ্ছা দেখো এখানে একটা চার্টের মাধ্যমে এটা সলিউশন করা যাচ্ছে। তো এখানে কি বলা হয়েছিল, প্রথমে উদ্দীপক থেকে এসি বের করো। হ্যাঁ, তাহলে এসি কীভাবে বের করবো, এখানে একটা চার্ট করে নিছি। প্রথমে উৎপাদনের সংখ্যা, তারপর টিবিসি, তারপর টিএফসি, তারপরে টিসি। তাহলে দেখো এখানে তো টিবিসি দেওয়া আছে, ওকে, এইটা বসাই দিলাম, আর টিএফসি 10 আছে 10, এই যে 10 প্রত্যেক ক্ষেত্রে 10 10 10 হবে। ওকে, এখন টিসি বের করি, তাহলে টিএফসি আর টিবিসি যোগ করলে তো টিসি পাবো, তাহলে এই ঘর আর এই ঘর যোগ করে এই 20, 24 30 আর 10 40 50 আর 10 60, তাহলে টিসি পেলাম। এবার এসি, তাহলে এসি নির্ণয় করবো কীভাবে, এই মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে, তাহলে 14কে 1 দ্বারা ভাগ করি 14, তারপর 20কে 2 দ্বারা ভাগ করি, কত হবে 10, তারপর 24কে 3 দ্বারা ভাগ করি, কত হবে 8, এইভাবে 40কে 4 দ্বারা ভাগ করি 10, 60কে 5 দ্বারা ভাগ করি হবে 12। তাহলে এসি পেয়ে গেলাম। এবার আসো এমসি, এমসি হবে কীভাবে, এই যে এমসি তো করবো টিসি থেকে, তাহলে প্রথমে 14, তাহলে অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয় কতটুকু বৃদ্ধি পাই, তো তাহলে 14 থেকে 20 হলো, কত হলো বিয়োগ করলে 6, তার 20 থেকে 24 বিয়োগ করলে 8, 24 থেকে 40 হলো, কত 16 বৃদ্ধি পেল, 40 থেকে 60 কত 20 বাড়লো। ওকে, এই যে সারণী পেলাম। এখন এই সারণীর আলোকে প্রথমে কি বলছে, এসি বের করো। তাহলে এসি, এই যে এসির সারণীটা বের করলাম। এটা ইচ্ছা করলে আমরা চিত্র অঙ্কন করতে পারি, যদি চিত্র কথা বলা থাকতো তাহলে অবশ্যই আমরা চিত্র, যেহেতু এসি বলা হয়েছে অবশ্যই চিত্র আঁকতে হবে। ওকে, এখন একদিকে উৎপাদন দিব আর একদিকে এসি দিব, অর্থাৎ লম্ব অক্ষে এসি। ঠিক বিষয়টা হবে এমন, এই হচ্ছে এই পাশে দিব উৎপাদনের পরিমাণ, ওকে, আর এই পাশে দিব এসি। তাহলে উৎপাদন পরিমাণে যে 1 2 3 4 5, তারপরে এদিকে দিব কত করে নিলে 4 করে ধরি, 4 করে এইভাবে ধরে নিব, ধরে এই পয়েন্টগুলো বিভিন্ন পয়েন্টে মিলিয়ে এসি রেখা পেয়ে যাব। ঠিক আছে, এটা নিশ্চয়ই তোমরা পারবে। আচ্ছা, এরপর আসো উদ্দীপক থেকে এসি ও এমসি এর সম্পর্ক বিশ্লেষণ করো। এখানে অবশ্যই এসি এবং এমসি রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে, এই যে এখানকার সারণীর আলোকে এই যে এসি এবং এমসি দুটা রেখাই একই গ্রাফে আঁকবো, ঠিক এটার মতো করে। ওকে, বিভিন্ন উৎপাদন পরিমাণ এখানে বিবেচনা করব, আর এদিকে এমসি এবং এসি, প্রথমে এসি রেখা আঁকবো, তারপরে এমসি রেখা আঁকবো ওইটার আলোকে, পরে তারপরে ওই যে 3টা সম্পর্ক আমরা পড়াইছিলাম ওই সম্পর্কে আলোচনা করলেই এটা হয়ে যাবে। ওকে।